প্রিয় ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর অঙ্কের ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। নবম শ্রেণীর অঙ্কের প্রথম ক্লাসে আমি তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা এই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সংখ্যার ধারণা তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে পড়ে এসেছো, যেখানে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং অষ্টম শ্রেণীতে তোমরা মূলদ সংখ্যার ধারণা শিখেছ। আমি খুব সংক্ষিপ্ত আকারে এই সমস্ত সংখ্যাগুলি সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করব এবং তারপরে এই চ্যাপ্টারের মূল বিষয়ে আসব। প্রথমেই যে সংখ্যার কথা আমি বলবো সেটি হলো স্বাভাবিক সংখ্যা। তোমাদের পাঠ্যপুস্তকের বিষয় ধরেই আমি বিষয়টি আলোচনা করছি। গণনার স্বার্থে, অর্থাৎ আমরা যখন কোনো কিছু গণনা শুরু করি সেটি শুরু হয় 1 থেকে, অর্থাৎ একটি জিনিস, একের কম জিনিস কিন্তু আমরা জানি না। অর্থাৎ গণনার স্বার্থে সংখ্যা শুরু হয় 1, 2, 3, 4, এই সমস্ত সংখ্যাগুলি গণনার স্বার্থে শুরু হয়েছে। এদেরকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ যদি আমরা একটা স্বাভাবিক সংখ্যার দল তৈরি করি, তোমরা বইটা আরেকবার লক্ষ্য করো, আমি ছবিটা বড় করে দেখাই। এই যে সংখ্যার দল তোমরা দেখতে পাচ্ছ সামনে, যেটা একটা বৃত্তের মধ্যে রাখা হয়েছে, এই দলটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার দল। দেখো, সংখ্যা হচ্ছে 1, 2, 3, অর্থাৎ সংখ্যার শুরু হবে কিন্তু 1 থেকে। তাই বলতে পারবো আমরা যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, সব থেকে, মনে রাখবে তোমরা, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। 1 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় না। এবং এই যে সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার দল, একে আমরা বড় হাতের N এই চিহ্নের দ্বারা প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যার দল, এই দলকে আমরা বড় হাতের N এই চিহ্নের দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এখানে আমরা জানলাম যে স্বাভাবিক সংখ্যা কোনগুলি। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। 1 হলো সর্বাপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা, এবং তারপর তাদের সঙ্গে আমি যদি 1 যোগ করেছি, অর্থাৎ 1-এর সঙ্গে 1 যোগ করলে 2, সেটি একটি স্বাভাবিক সংখ্যা। আবার 2-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি 3, সেটি একটি স্বাভাবিক সংখ্যা। এইভাবে এই স্বাভাবিক সংখ্যার দল তৈরি হয়। এখন যদি প্রশ্ন করা হয় যে সর্বাপেক্ষা বড় স্বাভাবিক সংখ্যা কোনটি, এর উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয়। অর্থাৎ সর্বাপেক্ষা বড় বা সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা বলে কিন্তু কিছু হয় না। বোঝা গেল নিশ্চয়ই? এখন আরও একটি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের বই থেকেই তোমরা লক্ষ্য করবে যে মনামি তার ছবি বিক্রি করে 275 টাকা পেয়েছিল, কিন্তু সে সম্পূর্ণ টাকাই, অর্থাৎ 275 টাকা পাড়ার উন্নয়নের জন্য ক্লাবকে দান করে দিয়েছে। অর্থাৎ মনামি তার ছবি বিক্রি করে যে 275 টাকা পেয়েছিল, তার সম্পূর্ণ অংশটাই ক্লাবকে দান করে দিয়েছে। তাহলে তার কাছে কত টাকা পড়ে আছে? আমরা স্বাভাবিক নিয়মে কি করব? বিয়োগ করব। অর্থাৎ তার কাছে 275 টাকা ছিল এবং সে সম্পূর্ণ টাকাটাই খরচ করে ফেলেছে। বিয়োগ করলে কি হবে? 0। এখন প্রশ্ন হলো, এই 0 কি স্বাভাবিক সংখ্যা? অর্থাৎ বিয়োগ করে আমরা যে সংখ্যাটা পেয়েছি সেটা কি স্বাভাবিক সংখ্যা হবে? প্রশ্ন হলো না।
কারণ তোমরা লক্ষ্য করো যে স্বাভাবিক সংখ্যার দল যখন আমরা আলোচনা করেছি তখন সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা বলেছি 1, অর্থাৎ 1 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা হয় না। তাই শূন্যকে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। একটা নতুন সংখ্যার ধারণা তৈরি হলো, যেটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। আমরা নতুন সংখ্যা খুঁজে পেয়েছি যে সংখ্যাটি কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে সেটা কীরকম সংখ্যা? আমরা নতুন আরও একটি দল তৈরি করলাম। ছবিটি তোমরা লক্ষ্য করো। এই ছবিটা আগে আমাদের ছিলই, এই বৃত্তটা একটু আগে আমরা শিখেছি এবং জেনেছি যে এই বৃত্তের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলি আছে তারা সকলেই স্বাভাবিক সংখ্যা। এখন তার সঙ্গে আমরা শূন্যকে যোগ করেছি, যোগ করে সমস্ত সংখ্যাগুলি একটা ত্রিভুজের মধ্যে রেখেছি। অর্থাৎ একটা নতুন সংখ্যার দল তৈরি হয়েছে, একটা নতুন সংখ্যার দল তৈরি হয়েছে যার মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে এবং শূন্য আছে। এই সংখ্যাগুলিকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যার দল। অর্থাৎ নতুন একটা সংখ্যা শিখলাম, তাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা, যেখানে স্বাভাবিক সংখ্যা থাকবে এবং তার সঙ্গে শূন্য থাকবে। এবং স্বাভাবিক সংখ্যা কিন্তু প্রকাশ করা হয় ডাব্লিউ চিহ্ন দ্বারা, অর্থাৎ ভুল বললাম, অখণ্ড সংখ্যার এই যে দল তাকে আমরা প্রকাশ করব ডাব্লিউ এই চিহ্নের দ্বারা। এখন আমি স্বাভাবিক সংখ্যার বা অখণ্ড সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে দু একটি কথা তোমাদেরকে বলবো। এগুলো তোমরা মনে রাখবে যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো যে দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করলে যোগফল কিন্তু সর্বদা স্বাভাবিক সংখ্যাই হবে। এটা তোমরা ভালো করে মনে রাখবে। দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করলে যোগফল কিন্তু সর্বদা স্বাভাবিক সংখ্যাই হবে। উদাহরণ তোমরা ভাবতে পারো মনে মনে যে তোমরা যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা ধরে নাও। ধরো আমি দুটি স্বাভাবিক সংখ্যা নিয়েছি, একটি 10 এবং অপরটি 15। অবশ্যই এ দুটি স্বাভাবিক সংখ্যা। যদি আমরা এদেরকে যোগ করি তাহলে যে সংখ্যাটি পাব সেটি হলো 25। সেটা কিন্তু অবশ্যই একটি স্বাভাবিক সংখ্যা হবে। অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল কিন্তু সর্বদা স্বাভাবিক সংখ্যাই হয়। একইভাবে আমি বলতে পারি দুটি অখণ্ড সংখ্যা যদি নেওয়া হয়, দুটি অখণ্ড সংখ্যা নেওয়া যদি হয় তাহলে তাদের যোগফলও কিন্তু অখণ্ড সংখ্যাই হবে। এগুলো তোমরা তোমাদের বইয়েতে দাগ দিয়ে নেবে। এগুলো তোমাদের ভীষণ ভালোভাবে মনে রাখতে হবে যে দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যাই হয়। 3 নম্বর পয়েন্ট, দুটো স্বাভাবিক সংখ্যা নেওয়া হয়েছে বা দুটি অখণ্ড সংখ্যা নেওয়া হয়েছে, নিয়ে তাদেরকে আমরা গুণ করছি। গুণফল কি সর্বদাই অখণ্ড সংখ্যা হবে বা স্বাভাবিক সংখ্যা হবে? হ্যাঁ, এটাও কিন্তু সর্বৈব সত্য। অর্থাৎ ধরো একটি স্বাভাবিক সংখ্যা 7, এটা অবশ্যই অখণ্ড সংখ্যাও বটে। অপর একটি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা 5,
যদি আমরা তাদেরকে গুণ করি তাহলে গুণফল হবে 35। সেটা অবশ্যই একটি স্বাভাবিক সংখ্যা, বা যদি আমরা 7 এবং 5কে অখণ্ড সংখ্যা হিসেবে ধরি তাহলে গুণফল কিন্তু অবশ্যই একটি অখণ্ড সংখ্যা হবে। অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যাই হবে। এবং এই একই কথা প্রযোজ্য অখণ্ড সংখ্যার দলগুলির ক্ষেত্রেও। দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা অখণ্ড সংখ্যাই হবে। এখন পরবর্তী যে প্রশ্নটা আমাদের সামনে আসবে, যে আমি দুটি অখণ্ড সংখ্যা নিয়েছি, একটি 5 অপরটি 7, আমি বিয়োগ করছি। বিয়োগফল হবে কিন্তু -2। তোমরা নিচু ক্লাসে শিখে এসেছো যে 7 থেকে 5 বিয়োগ করলে -2 হয়। অর্থাৎ দেখা গেল যে বিয়োগফল কিন্তু আর অখণ্ড সংখ্যা হচ্ছে না, বা স্বাভাবিক সংখ্যা কিন্তু হচ্ছে না। কারণ আমরা যে দলগুলো একটু আগেই শিখে এসেছি, সেটা স্বাভাবিক সংখ্যার দল অথবা অখণ্ড সংখ্যার দল, সেখানে কিন্তু ঋণাত্মক সংখ্যার কোনো ধারণা নেই। তাই এই প্রশ্নের উত্তর যদি আমাদের পেতে হয়, অর্থাৎ 5 থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে, এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাকে একটা নতুন সংখ্যার ধারণাকে তৈরি করতে হবে, একটা নতুন রকমের সংখ্যাকে উপস্থাপন করতে হবে। সেই সংখ্যাটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। সেই সংখ্যাটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। কারণ যেটা একটু আগে আলোচনা করেছি, যে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কিন্তু সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে না, কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা হতে পারে। যেমন যদি আমরা 7 - 5 করি তাহলে কিন্তু স্বাভাবিক সংখ্যা হচ্ছে, কিন্তু একথা আমি নিশ্চিত করে বলতে পারবো না যে দুটি স্বাভাবিক সংখ্যার বা দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যাই হবে। সেটা ঋণাত্মক সংখ্যাও হতে পারে। তাই এই নতুন একটা সংখ্যার ধারণা তৈরি, তাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, বড় হাতের জেড দিয়ে প্রকাশ করি। এখন আমরা এই পূর্ণ সংখ্যার দলগুলির মধ্যে কোন কোন সংখ্যাগুলি আছে সেটাকে একটু জেনে নেব। তোমরা ছবিটি লক্ষ্য করো, যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পূর্ণ সংখ্যার দল। অর্থাৎ এই আয়তক্ষেত্রের মধ্যে যে সকল সংখ্যা আছে তারা সকলেই কিন্তু পূর্ণ সংখ্যা। তার মধ্যে কিছু সংখ্যার সম্পর্কে আমাদের ধারণা একটু আগেই তৈরি হয়েছে। যেমন এই সার্কেলের মধ্যে যে সংখ্যাগুলো, সেটা হলো n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। এই ত্রিভুজ এর মধ্যে যে সংখ্যাগুলো ছিল তাকে বলা হয়েছিল w, বা অখণ্ড সংখ্যা। এবং এর সঙ্গে আমি ঋণাত্মক সংখ্যাগুলিকে যোগ করেছি, -1, -2, -3, -4, -5, -6, এরকম সমস্ত ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো যোগ করেছি। এই যে দলটা তৈরি হয়েছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার দল, এবং একে প্রকাশ করা হয় জেড বর্ণ দ্বারা। এর মধ্যে 1, অর্থাৎ যেটা বৃত্তের মধ্যে যারা আছে, এই বৃত্তের মধ্যে যে সকল সংখ্যাগুলো আছে সেগুলো হলো 1,
2 3 4 এদেরকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। -1 -2 -3 এইভাবে যে সংখ্যাগুলো আছে যারা ত্রিভুজের আয়তক্ষেত্রের মধ্যে কিন্তু ত্রিভুজের বাইরে, তাদেরকে বলা হচ্ছে ঋণাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং 0 সেটাও কিন্তু পূর্ণ সংখ্যা, যাকে কিন্তু আমরা ঋণাত্মক বা ধনাত্মক কিছুই বলতে পারবো না। তাহলে এই হলো আমাদের পূর্ণ সংখ্যার ধারণা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথমে আমরা শুরু করেছিলাম স্বাভাবিক সংখ্যা দিয়ে, তারপর এলো অখণ্ড সংখ্যা বা ডাব্লিউ, তারপর এলো পূর্ণ সংখ্যা। এখন নতুন আরও একটি সমস্যা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। ধরো আমি দুটি অখণ্ড সংখ্যা নিয়েছি। একটি অখণ্ড সংখ্যা হলো 5 এবং অপরটি হলো 7। ছবিটা একটু বড় করি, তোমার দেখতে সুবিধা হবে। যে যদি দুটি পূর্ণ সংখ্যা ভাগ করি তাহলে কি পাবো? অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা 5, অপর একটি পূর্ণ সংখ্যা 7। 5কে আমরা 7 দিয়ে ডিভাইড করছি, অর্থাৎ 5কে আমরা 7 দিয়ে ভাগ করছি। তাহলে কি হবে? 5/7, যেটা কিন্তু আর পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদাই যে পূর্ণ সংখ্যা হবে এ কথা আমরা বলতে পারবো না। কোনো কোনো ক্ষেত্রে হতেই পারে। যেমন যদি আমরা একটি পূর্ণ সংখ্যা 20 নিয়েছি এবং অপর একটি পূর্ণ সংখ্যা 5 নিয়েছি, ভাগ করলে ভাগফল হয় 4, অর্থাৎ এটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়েছে। কিন্তু দুটি পূর্ণ সংখ্যা, যে কোনো দুটো পূর্ণ সংখ্যা, তাদের ভাগফল যে সর্বদাই পূর্ণ সংখ্যা হবে এ কথা কিন্তু আমি বলতে পারবো না। অর্থাৎ যে নতুন ধরনের সংখ্যা পাওয়া গেল, এই ধরনের সংখ্যাকে বলা হচ্ছে কিন্তু মূলদ সংখ্যা। তোমরা ক্লাস 8-এ এই সংখ্যা সম্পর্কে কিছুটা জেনেছো। এগুলোকে বলা হয় কিন্তু মূলদ সংখ্যা। এবার আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। এই রেশনাল শব্দটা এসেছে রেশিও থেকে, যেটা তোমরা বাংলায় যাকে বলা হয় অনুপাত। অর্থাৎ যদি আমরা দুটি পূর্ণ সংখ্যা নিয়ে নিয়েছি, যে পি এবং কিউ দুটি পূর্ণ সংখ্যা, এবং অবশ্যই কিউ নট ইকুয়ালস টু 0, কিউ নট ইকুয়ালস টু 0, তাহলে যদি কোনো সংখ্যাকে আমরা p/q এই আকারে প্রকাশ করতে পারি, যেখানে p এবং q দুটি পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0, তখন বলবো যে সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 3/4, এটি কিন্তু একটি মূলদ সংখ্যা। এখানে p = 3, q =
4 -3/4 -3/4 এটিও কিন্তু একটি মূলদ সংখ্যা, এটিও কিন্তু মূলদ সংখ্যা। তোমরা মনে রাখবে এক্ষেত্রে p -3 এবং q 4 দুটি কিন্তু অখণ্ড সংখ্যা এবং অবশ্যই q এর মান 0 নয়, তাই -3/4 এরা সবাই কিন্তু মূলদ সংখ্যা। এখন সমস্ত ভগ্নাংশ তারা কিন্তু মূলদ সংখ্যা হবে। তোমরা মনে রাখবে যে সমস্ত ভগ্নাংশ কিন্তু মূলদ সংখ্যা, সমস্ত ভগ্নাংশই কিন্তু মূলদ সংখ্যা। দ্বিতীয় পয়েন্ট, সমস্ত পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা। অর্থাৎ ধরো 2 একটি পূর্ণ সংখ্যা, আমরা 2কে লিখতে পারি 2/1, অর্থাৎ 2কে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারবো, কারণ তাকে আমরা p/q এই আকারে প্রকাশ করতে পেরেছি। আবার -5 তাকে আমরা লিখতে পারি -5/1, অর্থাৎ -5ও কিন্তু মূলদ সংখ্যা। অর্থাৎ সমস্ত পূর্ণ সংখ্যা তারা অবশ্যই মূলদ সংখ্যা হবে। 3 নম্বর পয়েন্ট, 0। প্রশ্ন হলো 0 কি মূলদ সংখ্যা? হ্যাঁ, 0ও কিন্তু মূলদ সংখ্যা হবে, কারণ 0কে আমরা লিখতে পারি 0/2 বা 0/7। এখন দেখো এখানে p হচ্ছে 0 যেটা পূর্ণ সংখ্যা, q হলো 2 বা 7, এরাও কিন্তু মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 0 অবশ্যই মূলদ সংখ্যা হবে। এই সূক্ষ্ম বিষয়গুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে। এখন আমরা মূলদ সংখ্যার যে দল তাকে আমরা ছবির সাহায্যে দেখে নেব। অর্থাৎ দেখো এই যে সার্কেলটা, এটা আমরা জানি একদম আজকে ক্লাসের প্রথমেই শিখেছি। এই বৃত্তের মধ্যে যে সকল সংখ্যা আছে তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ত্রিভুজের মধ্যে যে সকল সংখ্যা তাকে বলা হয় অখণ্ড সংখ্যা। এবং এই আয়তক্ষেত্র তাদের বলা হয়েছিল পূর্ণ সংখ্যা। এবং এই পঞ্চভুজ, এই পঞ্চভুজের মধ্যে যে সকল সংখ্যাগুলো আছে তারা সবাই কিন্তু মূলদ সংখ্যা, তারা সবাই কিন্তু মূলদ সংখ্যা। অর্থাৎ আগের থেকে আমরা কি যোগ করেছি, দেখো সমস্ত ভগ্নাংশগুলোকে বসিয়েছি। সে ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। অর্থাৎ p/q এই আকারের সংখ্যাগুলোকে লিখেছি। এরপরে যে সম্পূর্ণ দলটা তৈরি হয়েছে তাকে আমরা বলছি মূলদ সংখ্যার দল। অর্থাৎ এই পঞ্চভুজের মধ্যে যে সকল সংখ্যাগুলি আছে তারা সকলেই মূলদ সংখ্যা। তাই পঞ্চভুজের মধ্যে যেমন 1-এর 3 আছে মূলদ সংখ্যা, আবার -2 এও কিন্তু পঞ্চভুজের মধ্যেই আছে। অর্থাৎ এ কিন্তু
মূলদ সংখ্যা, একই সঙ্গে এ কিন্তু পূর্ণ সংখ্যাও বটে। আশা করি তোমাদের এই সংখ্যা তত্ত্ব সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। এরপরে আমি মূলদ সংখ্যার আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, তারপর অমূলদ সংখ্যা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এখন আমি আলোচনা করব সমতুল্য মূলদ সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। একটা মূলদ সংখ্যাকে আমরা বিভিন্ন আকারে লিখতে পারি। আমরা যে কোনো একটি মূলদ সংখ্যা -2/3 নিয়েছি, -2/3 নিয়েছি। যদি আমরা তার লব এবং হরকে একটা নির্দিষ্ট অশূন্য সংখ্যা দিয়ে গুণ করি, অর্থাৎ প্রত্যেকেই 2 দিয়ে গুণ করছি আমরা, তাহলে নতুন একটা সংখ্যা তৈরি হলো -4/6। এই -2/3 এবং -4/6 এরা কিন্তু সমতুল্য মূলদ সংখ্যা, একই মূলদ সংখ্যা, কিন্তু তার প্রকাশটা কিন্তু অন্যরকমভাবে হচ্ছে। যেমন আবার লিখতে পারি আমরা -2/3 সমান, যদি আমরা লব এবং হরকে 5 দিয়ে গুণ করি বা -5 দিয়ে গুণ করি, অর্থাৎ 10/-15। এখানেও কিন্তু -2/3 এবং -10/15 এরা কিন্তু সমতুল্য মূলদ সংখ্যা। অর্থাৎ যদি আমরা কোনো মূলদ সংখ্যার লব এবং হরকে যদি অশূন্য পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমরা যে নতুন সংখ্যাটা পাব তাকে বলবো প্রথম সংখ্যাটির সমতুল্য মূলদ সংখ্যা। আশা করি তোমরা এই ধারণাটি বুঝতে পেরেছ। এখন আমরা আসব ধনাত্মক এবং ঋণাত্মক মূলদ সংখ্যা। ধনাত্মক ও ঋণাত্মক মূলদ সংখ্যা। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ রেশনাল নাম্বারস। যদি কোনো মূলদ সংখ্যাকে আমরা এভাবে প্রকাশ করি, যার নিউমারেটর এবং ডিনোমিনেটর অর্থাৎ লব এবং হর দুটোই কিন্তু হচ্ছে পজিটিভ, অর্থাৎ p/q আকারে প্রকাশ করেছি, যেখানে p এবং q দুটোই কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন বলবো এটা হচ্ছে ধনাত্মক মূলদ সংখ্যা। কিন্তু -2/3 এটা কিন্তু ঋণাত্মক মূলদ সংখ্যা। এটা কিন্তু ঋণাত্মক মূলদ সংখ্যা। কারণ এক্ষেত্রে p হচ্ছে -2, যেটা কিন্তু <0, q3 সেটা <0। অর্থাৎ যদি লব ঋণাত্মক সংখ্যা হয়, তখন তাকে বলবো সেটা হলো ঋণাত্মক মূলদ সংখ্যা।
এখন প্রশ্ন হতে পারে যে যদি হর ঋণাত্মক সংখ্যা হয় তাকে কি আমরা ঋণাত্মক মূলদ সংখ্যা বলতে পারবো? অর্থাৎ প্রশ্নটি হলো 8/-3 একে কি আমরা ঋণাত্মক মূলদ সংখ্যা বলতে পারবো? দেখা যাক। দেখো, যদি আমরা এর লব এবং হরকে -1 দিয়ে গুণ করি, করতে পারি আমরা গুণটা অবভিয়াসলি, তাহলে আমরা পাই -8/3। এর সমতুল্য মূলদ সংখ্যা হলো, এবং যার লব কিন্তু ঋণাত্মক, যার লবের মান কিন্তু ঋণাত্মক, তাই এটা কিন্তু ঋণাত্মক মূলদ সংখ্যা আমরা বলতে পারব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা সংখ্যা রেখায় বিভিন্ন রকমের সংখ্যাকে কিভাবে উপস্থাপন করা যায় সে ব্যাপারে জানব। প্রথমেই আমরা সংখ্যা রেখায় স্বাভাবিক সংখ্যাকে কিভাবে উপস্থাপন করা যায় সেটা জানব। তার জন্য প্রথমে আমরা সংখ্যা রেখাটা অঙ্কন করি। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কী হবে? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তো এখানে হলো 1। তারপর আমরা সমান ভাগে ভাগ করব প্রত্যেকটাকে। 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে হচ্ছে স্বাভাবিক সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। অর্থাৎ n অখণ্ড সংখ্যাকে কিভাবে প্রকাশ করব? বা w। সেক্ষেত্রে শুরু হবে 0 থেকে, কারণ সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হলো, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এভাবে আমরা সংখ্যা রেখায় অখণ্ড সংখ্যাগুলোকে উপস্থাপন করতে পারি। এবার আসলে পূর্ণ সংখ্যা। এখানে থাকবে 0, তার ডান দিকে যেগুলো 1, 2, 3, 4, 5 এবং বাম দিকে সংখ্যাগুলো -1, -2, -3 এভাবে প্রকাশ করতে পারবো। এটা হলো পূর্ণ সংখ্যা বা জেড। এভাবে আমরা মূলদ সংখ্যাকেও আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারি। এই বিষয়টি নিয়ে আমি তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসের আগে তোমরা অবশ্যই প্রত্যেকে এই যে আলোচনাগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবে। তারপর আমরা পরবর্তী ক্লাসে কিভাবে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাকে প্রকাশ করতে পারি
সেটা নিয়ে আলোচনা করব।